আপনারা বাপের কালে শুনেছেন কোনো তানিয়া পারভিন বলে কোনো আদিবাসী সে এসটি হতে পারে, কোনো মজুমদার এসটি হতে পারে? আপনার ভাবতে অবাক লাগবে। তাহলে আপনি যে এসটি হিসেবে পরিচয় দেন, মজুমদারে যদি এসটি হয়ে যায় আর পারভিন সুলতানা যদি এসটি হয়ে যায়, তাহলে আপনি সবাইকে এসটি করে দিন। আমাদের এসটির দরকার নেই, সবাইকে এসটি করে দিন। এইরকম লড়াই যখন আমরা করার চেষ্টা করেছি, তারপরে আজকে বাধ্য হয়ে হাইকোর্ট যখন 2 থাপ্পড় দিয়েছে, রাজ্য সরকারকে বলার চেষ্টা করেছে যে একটি পচা আপেল যদি আপনার রাজ্যে জন্মায়, যে একটা পচা আপেল যদি থাকে, তার দায় কিন্তু রাজ্য সরকারের। আর যারা এসডিওরা যারা সার্টিফিকেট বিলি করছেন, যারা সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তাদেরকে বলেছে কি হাইকোর্ট বলেছে তার দায় আপনাকে নিতে হবে। আপনি যদি কোনো ক্রমে ভুল করেন, তার দায় আপনার করে বর্তাবে এবং প্রয়োজন হলে বিভাগীয় তদন্ত হবে। এরপরে চিন্তা করতে শুরু করেছে। পরের দিন আপনারা অবাক হয়েছে, পরের দিন চিফ সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি সব ডিআইকে ডিএমকে চিঠি দিয়ে জানাচ্ছে যে যতগুলো ফেক সার্টিফিকেট আপনাদের মনে হচ্ছে যারা কাস্টের সঙ্গে মিলছে না, আপনি ভাবতে পারেন মজুমদার লিখছে সাঁওতাল, সব কাজ সাঁওতাল। আরে আপনি যে সাঁওতাল আছেন, আপনার সঙ্গে তার কোনো ক্রাইটেরিয়াই মেলে না, কোনো বৈশিষ্ট্যই মেলে না, তারপরে সে সাঁওতাল লিখে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, কিছুদিন আগে এসসি সার্টিফিকেট বের করেছেন, আর বতর বুঝে দুয়ারে সরকারে এসটি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন। আমরা সরকারকে বলতে চাই, আপনি যখন নিজের মুখে স্বীকার করেছেন যতগুলো সার্টিফিকেট হয়েছে সবগুলো আপনি ভেরিফিকেশন করুন এবং যথাযথ ব্যবস্থা করুন। এটা যেমন আমাদের প্রথম দাবি ছিল। আজকে হাইকোর্ট যখন থাপ্পড় দিয়েছে, যখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, তখন চড়বড় শুরু হয়ে গেছে। এসটিওরা বলছে না 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 না, তোমাদের সার্টিফিকেট আমি ইস্যু করব না। ঠিক এই সময়ে এই আন্দোলন যখন আমাদের দুর্বার গতিতে চলছে, ঠিক সেই সময়ে মাহাতো কুর্মী সম্প্রদায়ের মানুষরা তারাও বলছে এসটি হব আমরা। ভাবতে পারেন, আমরা তো বলিনি আপনারা এসটি হন না, অসুবিধা কোথায়? কিন্তু আপনি একটা জায়গায় ভুলে গেছেন, লুকুর কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছে 1965। সেই লুকুর কমিটি অনুযায়ী ঝাড়খণ্ডের সরকার যখন কুর্মী মাহাতোকে এসটি হওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছিলেন 2004 সালে, সেদিন তাদের ফেরত এসেছিল। ভারত সরকার থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল লুকুর কমিটি অনুযায়ী আপনাদের মিলছে না। উড়িষ্যা সরকার 2014 সালে যখন পাঠানো হলো, সেখানেও রিজেক্ট হয়ে গেল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 2017 সালে, বলো তোমাদের আমি এসটি করে দিচ্ছি, তোমাদের সুপারিশ আমি পাঠিয়ে দিচ্ছি। সেখানেও পাঠিয়ে দেওয়া হলো। আমরা সেদিন প্রতিবাদ করিনি। কেন প্রতিবাদ করিনি? আমরা মনে করি মজুমদার যদি মনে করে যে এসটি হবে, আপনি এসটি হতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। ব্যানার্জি যদি বলে যে এসটি হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে লুকুর কমিটির গাইডলাইন মানতে হবে। তাহলে লুকুর কমিটির গাইডলাইন অনুযায়ী আপনি এসটি হতে পারছেন না। তারপরও কি করলেন? হাইকোর্টে কেস করে দিলেন। 5 জুন 2023 সেখানে কোর্ট বলে দিল যে না, এসটি করার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। সেদিন ডিসমিস হয়ে গেল। তারপরে কি হচ্ছে? কুর্মী মাহাতোরা বুঝতে পেরেছেন আমি আর এসটি হতে পারবো না। অতএব সিআরআই যে রিপোর্ট আছে তাকে পরিবর্তন করতে হবে। দফায় দফায় আন্দোলন করার চেষ্টা করেছেন, আমরা এরপরে প্রতিবাদ করতে শুরু করেছি। আমরা বলেছি যে কোনো আদিবাসী হতে পারে, যে কোনো তপশিলি উপজাতি হতে পারে, কিন্তু জোর করে কোনো আদিবাসীরা আদিবাসী হতে চাইলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা বলার চেষ্টা করেছিলাম সেদিন। তাহলে এরকমই আমাদের পর্ব দুটো দাবি নিয়ে আমরা সংগ্রাম সংগঠিত করছি। তারপর 3 নম্বর কি আছে? ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড মানে কি? আপনার একই ছাঁচে এক তলায় সবাইকে একসঙ্গে গা ভাসিয়ে দেওয়া।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনার বিবাহ রীতি চলবে। কেন? আদিবাসীরা তো হিন্দু না, তাহলে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমরা কেন রেজিস্ট্রেশন করব? সেই জন্য আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। আমরা মনে করি আমাদের একটা কাস্টমারি ল আছে, আমাদের নিজেদের মতো করে আমাদের একটা আইন আছে। সেই আইন যদি রাখতে হয় তাহলে ইউসিসি কে বাতিল করতে হবে, এই দাবি আমরা দিয়েছি এবং এই দাবি আমরা উত্থাপন করেছি বিভিন্ন জায়গায়। আজকে গোটা পশ্চিমবঙ্গে দুর্বার গতিতে এই আন্দোলনগুলো চলছে এবং বিভিন্ন জায়গায় এই দাবি নেই আমরা এমএলএ এমপিদের কাছে আমরা যাচ্ছি। আমরা এছাড়াও কি বলেছি? আমরা বলেছি জঙ্গলমহল এরিয়াতে 5th শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে। পেশা যে অ্যাক্ট আইন আছে, যে 2006 সালে যে গ্রাম সভা আছে, বনাধিকার আইন আছে, সেই বনাধিকারের যে গ্রাম সভাকে গুরুত্ব দেওয়ার কথা বলা আছে সেটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। 2023 সালে বন সংরক্ষণ একটা আইন নিয়ে চলে এলেন, কেন? অযোধ্যাকে ধ্বংস করতে পারছেন না বলে? কেন? আপনি দেউচা পাচামিকে অধিকার করতে পারছেন না বলে? না, আমরা সেদিন মেনে নেব না, আমরা বলেছি। আপনারা ভাবতে অবাক লাগবে, দেউচা পাচামিতে আমরা কিছুদিন আগে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার মানুষগুলো যারা গ্রাম সভার অধিবাসী তারা বলছে আমরা এখানে চাই না, খোলা মুখ আমরা চাই না। সেখানে যা ইম্প্যাক্ট আছে, সেখানকার একজন করে চাকরি, আপনার 3টে ভাই, আপনারা 3 জন আছেন, একজনকে চাকরি দিচ্ছেন, 2 জনকে বসিয়ে দিচ্ছে। আর কাদের নিচ্ছে জমি? এই জমি নিচ্ছে আপনার 10 কাঠা থাকতে পারে, 20 কাঠা থাকতে পারে, আমি কিন্তু 20 কাঠা নেব না, 10 কাঠা দিয়েই আপনাকে নিতে হবে। ভাবতে পারেন? তাহলে বাদ বাকি জমিটা কি হবে? হ্যাঁ, জমি তাদেরই হবে, ওখানে পাট্টা দেওয়া হবে তাদেরই। এক হাতে আপনি নেন জমিটা আর এক হাতে আমাদের দিয়ে দিন, তবেই আপনি পাট্টা পাবেন, নাহলে পাট্টা পাবেন না। এইরকম একটা অরাজকতা চলছে, এইরকম একটা সাধারণ মানুষকে ভুলিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে এবং বড় বড় চক্রান্ত এখানে ভিতরে ঢুকে আছে। কর্পোরেট দুনিয়ার যেগুলো লোক আছে তারা দেখবেন অযোধ্যাতে চলে গেছে, তারা বলছে জমি নিয়ে নেব। আর জমি নিতে কি অসুবিধা? আদিবাসীদের জমি আমার এসটি সার্টিফিকেট বানিয়ে দাও। এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে যখন আমরা আন্দোলন করছি তখন কিন্তু আমাদের নামে বিভিন্ন মানুষের নামে কেস দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের বলেছি যে সাঁওতাল মিডিয়ামে আমাদের স্কুল চলছে, সেই সাঁওতাল মিডিয়ামগুলো কিভাবে চলছে আপনারা সবাই জানেন। কোনোটা বই নেই, কোনোটা পরিকাঠামো নেই, কোনোখানে মাস্টার নেই, কোনো জায়গায় টিচার নেই, কিন্তু গড় গড় করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আমাদের অলচিকির মাধ্যমে আমাদের পড়াশোনা করছে। হয় নাকি? বাংলা ভাষায় যদি একটা বই না পান, ইংরেজি ভাষায় ইংলিশ মিডিয়ামে যদি একটা বই না পান, আপনি চিৎকার করতে শুরু করবেন। কিন্তু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহজে কোনো কিছু বলতে পারে না, অনেক চিন্তা করেও কিছু বলে না। তাই আমরা বলছি, আমরা কোটি কয়েক কিছু মানুষ যারা এখনো জেগে ঘুমোচ্ছেন, তারা আপনারা আসুন এবং লড়াইয়ে সামিল হন, কারণ আমাদের আদিবাসী মানুষদের বাঁচাতে হবে। আর সবচেয়ে বড় কষ্ট কোথায় জানেন তো? ছোট্ট ছোট্ট যখন ছেলে মেয়েরা, আপনার আছে আমার আছে, সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এখন 2 বছর ধরে করোনাতে হোস্টেলগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। কোন রাজ্যে বাস করছি কি জানি, ভগবান জানে, নেই রাজ্যের বাসিন্দা সব হোস্টেলগুলো তুলে দিয়েছে। কেন? টাকা আসছে না। পুরুলিয়াতে একটা ঘটনা আপনাদের বলি, বারবার সেখানে ডেপুটেশন আমরা গেছি, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে হোস্টেলগুলো অন্তত যে ছেলে মেয়েগুলো হোস্টেল পাচ্ছে না তাদেরকে আমরা হোস্টেলে রাখুন, তারা পড়াশোনা করতে পারছে না। একটা ছেলের বাড়ি হচ্ছে পুরুলিয়া, হোস্টেল আছে বান্দোয়ানে। আপনি ভাবতে পারেন পুরুলিয়া থেকে বান্দোয়ানটা সে যাবে কি করে? তাহলে এটা বুঝতে পারছেন না। কিন্তু আমাদের নেতা মন্ত্রীরা জেগে ঘুমাচ্ছেন, তারা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ। হ্যাঁ, আমিও স্বীকার করি মানবিক মুখ। তাহলে আপনার মানবিক মুখটা কোথায় গেল? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন ছেড়ে দিচ্ছে পড়াশোনা, আপনার বাড়ির তো ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আপনি তো প্রয়োজন হলে টাকা দিয়ে পড়াচ্ছেন, কিন্তু এই আদিবাসী ভাই বোনেরা শুধুমাত্র একটা হোস্টেলের অপেক্ষায় আছে। তাহলে সেদিন আপনি দেখবেন না? এইরকম বেশ কয়েকটা কথা নিয়ে, এই কয়েকটা বিষয় দাবি নিয়ে আমরা আমাদের আদিবাসী এমএলএদের কাছে যাচ্ছি এবং সেই এমএলএ এমপিরা আবার আমাদেরকে দেখে ওই পিছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন। ভাবতে পারেন?
আমরা বলেছি আপনি শুনুন আমাদের কথাটা, আপনি কাজ করুন না করুন অনেক পরের ব্যাপার, কিন্তু আপনার শুনতেও খারাপ লাগছে। দুটো এমএলএ, একজন হচ্ছে সংজ্ঞারানী, আমাদের কাছে খবর এসেছে পুরুলিয়া থেকে, তিনি ইন্টিমেশন নেননি, আর এখানে হচ্ছে বীরবাহা। মানে বুঝতে পারছি, তাহলে আপনাদের সিঁড়িতে তৈরি করা জমিতে হেঁটে হেঁটে উপরে উঠছেন, আর তিনি এখন এই সিঁড়িটাকেই ভুলে গেছেন। তাই আমাদের প্রতিবাদ ইউনাইটেড ফোরাম থেকে আমরা বলতে চাই, আগামী দিন এমন পদক্ষেপ আমরা গ্রহণ করব, সেদিন যদি আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চলে যায় তবু আমরা পিছু পা হব না। সেদিন কিন্তু আপনাকে ভাবতে হবে, এই আদিবাসীদের জন্য আপনাকে লড়াই করতে হবে। যদি আপনার মনে হয় আর যদি আপনার ক্ষমতা থেকে বুলডোজার চালিয়ে আমাদেরকে গুড়িয়ে দিন, আমাদের রক্তবিন্দু শেষ পর্যন্ত কথা বলবে যে আগামী দিনে এই ইউনাইটেড ফোরামের তরফ থেকে যা যা কর্মসূচি হবে সবই আমরা গ্রহণ করব। প্রয়োজন হলে আগামী দিন এই সাধারণ মানুষগুলোকে আপনাকে টেনে হিচড়ে ওখান থেকে নিয়ে নিচে নামিয়ে দেবে। সুতরাং আমরা যে দাবি নিয়ে আমরা যেভাবে লড়াই করছি, আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আগামী দিনে আরো দুর্বার গতিতে যেভাবে আন্দোলনটা হবে, কতিপয় মানুষের আগুনের স্ফুলিঙ্গ একদিন গোটা পশ্চিমবঙ্গে জ্বলবে, এটা আপনাদের মনে রাখা দরকার। সুতরাং আগামী দিন আরো প্রস্তুত থাকুন, আরো কঠিন লড়াই, যে লড়াইয়ের মধ্য দিয়ে নিজের পেটের জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের জাতির জন্য লড়াই করতে হবে। আমি আশা রাখব যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এইভাবে সহযোগিতার হাত বাড়াবেন। এইটুকু কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।